আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। তোমরা অনেকেই জানতে চাইছো যে জাহাঙ্গীরনগর সি ইউনিটের সাধারণ জ্ঞান টপিক সম্পর্কে। আর যে এই টপিকটা নিয়ে আলোচনা করার মূল কারণই অনেকে জানো না যে জাহাঙ্গীরনগরে আসলে জিকে প্যাটার্নটা কিরকম হয়। অন্যান্য ভার্সিটিতে দেখবা যে জিকে প্যাটার্নটা অনেক ইজি হয়, কিন্তু জাহাঙ্গীরনগরের সি ইউনিট মূলত এই জিকেটার জন্য 50 মার্ক কভার করা সম্ভব হয়। আর বাংলা ইংলিশ মিলে মোট 30 মার্ক থাকে। তো জিকেতেই মূলত বেশি মার্কটা থাকে। তো এই জন্য আসলে এর কোশ্চিন প্যাটার্ন সম্পর্কে যদি তুমি না জানো, তাহলে পরীক্ষায় এসে দেখবা যে পারতেছো না। তো এই জন্য মূলত ক্লাসটা বানানো। তোমরা দেখো শেষ পর্যন্ত, তাহলে সবগুলো জিনিস বুঝতে পারবা। প্রথমেই আসো জার্নালিজম অ্যান্ড মিডিয়া। মানে এখানে যে জাহাঙ্গীরনগরে মূলত ওই তুমি যে ইউনিটে পরীক্ষাটা দিতেছ, তুমি যে সি ইউনিট, এখানে সি ইউনিট, ঠিক আছে, ইউনিট, তুমি যে সি ইউনিটে পরীক্ষা দিতেছ, এই সি ইউনিটের যে সাবজেক্টগুলো আছে, এই সাবজেক্টগুলোর উপরে ভিত্তি করে বিষয় ভিত্তিক জিকে আর কি, এগুলাকে বলা হয় বিষয় ভিত্তিক জিকে। তো বিষয় ভিত্তিক জিকে গুলা মূলত জাহাঙ্গীরনগরে পাওয়া। এছাড়া সাধারণ জিকে যেগুলো আছে অথবা আইকিউ, এগুলো হয়তো বা দু এক থাকবে। তো বিষয় ভিত্তিক জিকে গুলো তুমি পাবা। আর যে জার্নালিজম থেকে কোয়েশ্চেন করছে, ইতিহাস থেকে কোয়েশ্চেন করছে, সেগুলো আলাদা আলাদা ভাবে তোমার কোয়েশ্চেনে মার্কিং করে দেওয়া আছে। ইতিহাস লিখে নিচ থেকে কোশ্চেন শুরু করছে 10টা করে, তারপর জার্নালিজম আর মিডিয়া থেকে 10টা করে, এরকম করে কোশ্চেন করছে, টোটাল 50টা। তো তোমাকে এর জন্য জানতে হবে যে আসলে জার্নালিজম আর মিডিয়া থেকে কি কোশ্চেন আসে, ইতিহাস থেকে কেমন আসে, আবার দর্শন থেকে বা প্রত্নতত্ত্ব এবং আন্তর্জাতিক সম্পর্ক। তোমরা জানো যে আন্তর্জাতিক সম্পর্ক এটা সাবজেক্ট আছে জাহাঙ্গীরনগরে, একটা আইআর সাবজেক্ট, ঠিক আছে, আইআর। ওনাকে যে আইআর এ পড়তে চাও, তো আইআর সাবজেক্টটা মূলত জাহাঙ্গীরনগরে আছে। আর এই আন্তর্জাতিক সম্পর্ক থেকে কিন্তু অনেক প্রশ্ন হয়, ঠিক আছে, 10টা প্রশ্ন। জার্নালিজম আর মিডিয়া স্টাডিজও ইম্পর্টেন্ট, ইতিহাস, এই প্রত্নতত্ত্ব এবং যে আন্তর্জাতিক সম্পর্ক, এগুলো তোমাকে সবগুলো দেখতে হবে। ইভেন তুমি যে সাম্প্রতিক জিকে পড়বা, সাম্প্রতিক জিকে তো অবশ্যই পড়বা। আর যে এর সাথে কিছু আইকিউ থাকবে, প্রত্নতত্ত্ব রিলেটেড এরকম আর কি থাকবে, মানে এর মধ্যে মিশাই দিবে বিষয়টা এরকম। তো জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ, এটা তোমাকে, এটাতেও খুব অল্প টপিক আছে, এটা তোমাকে যে বিস্তারিত জানতে হবে। তো চলো জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ নিয়ে একটু আলোচনা করি, এরপরে ইতিহাস দর্শন এগুলো নিয়ে আস্তে আস্তে আলোচনা করি। তো প্রথমত যে যে জার্নালিজম আর মিডিয়া স্টাডিজ এর যে সাবজেক্টটা, ওইটা থেকে যে প্রশ্নগুলো আসে, মানে যে টপিক থেকে আর কি। তো এর মধ্যে অন্যতম যে সংবাদ মাধ্যম এবং ডাক ও টেলিযোগাযোগ। এখানে দেখো সংবাদ মাধ্যম বলতে তোমার মানে এরকম টাইপের প্রশ্ন আসবে যে বাংলাদেশের প্রথম প্রকাশিত মানে বাংলায় লেখা পত্রিকা আর কি, পত্রিকা, এটার লেখক কে ছিল, মানে লেখক আর কি, লেখক দিল, তারপরে হয়তোবা এটা সাল দিল, সাল, যে প্রথম কত সালে প্রকাশিত হয়, ওকে, সাল দিবে। তারপরে যে এটার এই সংবাদপত্রের প্রকাশক, মানে এটা কোন সোসাইটি, যেরকম বিভিন্ন আছে আর কি, সংবাদপত্র প্রকাশের মাধ্যম আছে, ওই মাধ্যমগুলোর মতো মানে কোন মাধ্যমটা আর কি ওই সংবাদপত্রটা প্রকাশ করছে, এটা আর কি। তারপরে আসো ডাক ও টেলিযোগাযোগ। এই ডাক ও টেলিযোগাযোগের মধ্যে অনেকগুলো মাধ্যম আছে, এগুলো তোমার এই যে ভূ উপগ্রহ আছে কিছু, ভূ উপগ্রহ, উপগ্রহ, ভূ উপগ্রহ, এইগুলার কেন্দ্র কয়টা, কোথায় কোথায় আছে, এই বিষয়গুলো আর কি তোমাকে জানতে হবে। এই বিষয়গুলো থেকে মোটামুটি কোয়েশ্চেন হয় জাহাঙ্গীরনগরে। তোমার ওইটা জার্নালিজম টপিক থেকে আর কি, মানে ওই সাবজেক্ট থেকে, যেহেতু সাবজেক্ট ওয়াইজ, তো এই জন্য আর কি ওই টপিক থেকে এবং ওই সাবজেক্ট থেকে যে এই টাইপের প্রশ্নগুলো হয়ে থাকে। তারপরে সংবাদ মাধ্যম শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ না, এখানে তোমার ওই যে সংবাদ সংস্থা কিছু আছে, যেরকম তোমার সিএনএন, এটা কিন্তু যুক্তরাষ্ট্রের একটা সংবাদ মাধ্যম, যুক্তরাষ্ট্র, ঠিক আছে। তো তোমাকে এভাবে কোশ্চেনে দিয়ে রাখবে যে সিএনএন সংবাদ মাধ্যমটি কোন দেশে। তো তুমি যদি তোমার যদি জানা থাকে যে এটা যুক্তরাষ্ট্র, এই সিএনএন সংবাদ মাধ্যমটা প্রকাশ করে, এটা তুমি সহজে অ্যান্সার দিতে পারবে, যুক্তরাষ্ট্র। তারপরে সিএনএন যুক্তরাষ্ট্র গেল। এরপরে আসো যে এই যে আল জাজিরা, যেটা আল জাজিরা যে সংবাদ মাধ্যমটা আছে, ওইটা ওইটার কিন্তু হেড অফিস কোথায়,
ঠিক আছে, এরকম কোয়েশ্চেন করতে পারে আল জাজিরা সম্পর্কে যদি করে, তাহলে আল জাজিরার হেড অফিস কোথায় ওটা তোমাকে অ্যান্সার করে আসতে হবে। তো মূলত সংবাদ মাধ্যম ও ডাক ও টেলিযোগাযোগের হচ্ছে যে এরকম টাইপেরই কোয়েশ্চেন হয়ে থাকে এটা থেকে। আর তোমার এই যে বাংলাদেশের যে বিটিআরসি, যে হচ্ছে BTRC, বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ এই নিয়ন্ত্রক যে ইয়াটা আর কি, এটা তোমার হচ্ছে জানতে হবে। ইভেন এটার ফুল ফর্মও তোমার জানা উচিত, এটার ফুল ফর্ম, ঠিক আছে, এটা তোমাকে জানতে হবে যে এটা আছে আসলে যে ফুল ফর্ম যেটা আছে এটার হচ্ছে ফুল ফর্মটা কি, এবং এই বিটিআরসি এটা হচ্ছে কি জিনিস, মানে এর কাজ কি, এইগুলো সম্পর্কে তোমাকে জানতে হবে। এর কারণ হচ্ছে যে ডাক ও টেলিযোগাযোগ থেকে যেহেতু এর মধ্যে থেকেই কোশ্চেন হবে, তো এগুলো জানতে হবে আর কি। তো এই ছিল মোটামুটি হচ্ছে সংবাদ মাধ্যম ও ডাক ও টেলিযোগাযোগ নিয়ে। এরপরে তোমার হচ্ছে ইতিহাস সম্পর্কিত যে টপিকগুলো আসবে ওগুলা হচ্ছে যে এর মধ্যে পেয়ে যাবো। আমি এইগুলোর মধ্যে আসলে ওইভাবে সাজায় লিখতে পারি নাই, তো মানে এলোমেলো হয়ে গেছে বিষয়গুলো, তবে টপিকগুলো ঠিক আছে, কোন টপিকগুলো করতে হবে এগুলো আসলে ঠিক আছে, এগুলা নিয়ে সমস্যা নেই। আমি আস্তে আস্তে ই করতেছি, এগুলা মিশিয়ে দিই, দরকার করতেছে না এখানে। তবে তুমি একটা জিনিস পাবা এখান থেকে, সেটা হচ্ছে যে এই যে কোন দেশের সংবাদ সংস্থা কোনটা, ও এখানে হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় বলতে ভুলে গেছি, এটা হলো এই যে যে কোন সংবাদ সংস্থা আর কি, সংবাদ সংস্থা সংস্থা সংবাদ সংস্থা কোন সংবাদ সংস্থাটা মানে কত সালে বন্ধ হয় বা চালু হয়, চালু চালু প্লাস হচ্ছে যে বন্ধ, ওকে, এটা সাল, সাল, এই সালটা এই মানে সংবাদ সংস্থা থেকে এই টাইপের কোয়েশ্চেনও তোমার ওখানে হতে পারে। তো এই জন্য তোমাকে হচ্ছে এই জিনিসগুলো জানতে হবে যে কত সালে চালু হয় এবং রিসেন্ট বন্ধ হয়েছে কিনা। যদি তোমার রিসেন্ট কোনো সংবাদ সংস্থা বন্ধ হয়ে থাকে, অনেক বড় সংবাদ সংস্থা ওটা বন্ধ হয়ে গেছে, তো এই বিষয়গুলো সম্পর্কে তোমাকে জানতে হবে, কবে চালু হলো এবং রিসেন্ট বন্ধ হয়েছে কিনা, এই জিনিসগুলা আসতে পারে, ঠিক আছে। তো এটা হচ্ছে ইএস করে দিই, দরকার করতেছে না এখন। আচ্ছা, এবার আসি মুক্তিযুদ্ধ রিলেটেড ইস্যুতে। তো এখন হচ্ছে মুক্তিযুদ্ধ সম্পর্কে যদি কিছু বলতে চাই, তো মুক্তিযুদ্ধের হচ্ছে পুরা ইতিহাস, ঠিক আছে, ইতিহাস, মুক্তিযুদ্ধের পুরা ইতিহাস তোমাকে জানতে হবে, A to Z, ঠিক আছে, A to Z। মুক্তিযুদ্ধের পুরা ইতিহাস সম্পর্কে তুমি না জানো, তাহলে তুমি হচ্ছে মুক্তিযুদ্ধ থেকে একটা কোশ্চেন ই করতে পারো, মানে ড্রপ করতে পারো তোমার। কারণ হলো মুক্তিযুদ্ধ থেকে যে বিষয়গুলা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এই যে তোমার বিভিন্ন আর কি, যে বীর শ্রেষ্ঠগুলো আছে, এদের জন্মস্থান, বীর শ্রেষ্ঠ, বীর শ্রেষ্ঠগুলার নাম, তারপরে হচ্ছে যে পদবী, তোমার ওই যে কোথায় সমাধি স্থল এদের, এই বিষয়গুলো জানতে হবে। তারপর হচ্ছে সেক্টর এবং মুক্তিযুদ্ধের সময় যারা মানে ভূমিকা পালন করছিল আর কি, ভূমিকাগুলা কি করতে হবে, ঠিক আছে, মুক্তিযুদ্ধের মানে যেই ভূমিকাগুলো আছে, যারা ভূমিকা পালন করছে, মুক্তিযুদ্ধের মুখ্য ভূমিকাগুলো পালন করছে, এদের নাম জানতে হবে। তারপরে এখান থেকে হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক কিছু মানে আছে, গান আছে, তারপরে ধরো যে কিছু স্লোগান আছে, এই বিষয়গুলো জানতে হবে। আর আরেকটা জিনিস এখানে বলতে ভুলে গেছি, যে ডাক ও টেলিযোগাযোগ, এখানে আরেকটা বিষয় আছে, সেটা হলো বিভিন্ন টেলিভিশনের কি, টেলিভিশনের তোমার হচ্ছে স্লোগান আছে কিছু, টেলিভিশন এই টেলিভিশনগুলোর স্লোগান, ঠিক আছে, স্লোগান, টেলিভিশনগুলোর স্লোগান তোমাকে জানতে হবে, যে আসলে কোন টেলিভিশনের স্লোগান কোনটা, এটা কিন্তু পরীক্ষায় আসবে, তো এটা তোমাকে অবশ্যই জানতে হবে। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হলো এই স্লোগানটা, টেলিভিশনের স্লোগান, কোন টেলিভিশনের স্লোগান কোনটা, এটা তোমাকে অবশ্যই জানতে হবে, ঠিক আছে। এরপরে আসো, এরপর হচ্ছে যে মুক্তিযুদ্ধ গেছে, এখন হচ্ছে বিশ্বযুদ্ধ ও চুক্তি, ঠিক আছে,
বিশ্বযুদ্ধ ও চুক্তি। এই বিশ্বযুদ্ধ সম্পর্কে তোমার প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এগুলো সম্পর্কে জানতে হবে, ঠিক আছে। এর সাথে এই চুক্তিটা কেন লিখছি, এই চুক্তি লেখার কারণ হলো তোমার এখানে হচ্ছে যে বিভিন্ন চুক্তি আছে, ডেটন চুক্তি, ডেটন চুক্তি, তারপরে হলো তোমার ভার্সাই চুক্তি, ভার্সাই চুক্তি। এই তুমি যদি হচ্ছে বিশ্বযুদ্ধ সম্পর্কে জানো, তোমাকে অবশ্যই এই চুক্তি সম্পর্কে জানতে হবে এবং হচ্ছে চুক্তির স্বাক্ষরিত সালগুলো সম্পর্কে অবশ্যই অবশ্যই জানতে হবে। কারণ হলো বিশ্বযুদ্ধগুলা কিন্তু মানে যেগুলো ঘটছে তারপরে কিন্তু এই চুক্তিগুলো সংগঠিত হয়েছে। এই চুক্তিগুলোর মাধ্যমে তোমার হয়তো বা যুদ্ধগুলার সমাপ্তি ঘটছে বা এরকম কিছু একটা হয়েছে। তো এই জন্য তোমাকে এই চুক্তিগুলো সম্পর্কে অবশ্যই অবশ্যই জানতে হবে বিশ্বযুদ্ধ সম্পর্কে জানতে গেলে। আর বিশ্বযুদ্ধের সবচেয়ে মেইন বিষয় যেটা হলো এই যে তোমার হলো জাপানের হচ্ছে জাপান, দ্বিতীয় বিশ্বযুদ্ধ আর কি, জাপান, জাপানের যে এই হিরোশিমা, হিরোশিমা, হিরোশিমা ও নাগাসাকি, ঠিক আছে। হিরোশিমা ও নাগাসাকিতে সাকিতে যে দুটো বোমা ফেলা হয়েছিল, এই যে তোমার লিটল বয় আর ফ্যাটম্যান, লিটল বয় আর হচ্ছে ফ্যাটম্যান। আচ্ছা আমি এটা লিখতেছি, এগুলো আগে ইউজ করি একটু, এইগুলা ভরে গেছে, এখানে লিখতে সমস্যা হইতেছে। আচ্ছা, তো হিরোশিমা আর হচ্ছে নাগাসাকিতে যে দুইটা বোমা ফেলা হয়, লিটল বয়, ঠিক আছে, লিটল বয় একটা, আর 2 নম্বরে হচ্ছে যে ফ্যাটম্যান, বুঝছো, লিটল বয় আর ফ্যাটম্যান, এই দুইটার হচ্ছে যে কত সালে এবং কত কত তারিখে ফেলা হয়, এই দুটো জানতে হবে তোমাকে, তারিখ। একটা হচ্ছে যে 6 তারিখ আর একটা 9 তারিখ, ঠিক আছে। তো তুমি এটা মনে রাখবে কিভাবে, একটা জিনিস দেখো, হিরোশিমা ও নাগাসাকিতে দুইটা জিনিস ফেলা হয়, একটা হচ্ছে যে লিটল বয়, এটা কিন্তু ছোট, হ্যাঁ ছোট, এটার সাথে তোমরা তারিখটা কিভাবে মনে রাখবা, যেহেতু লিটল বয় সেহেতু হচ্ছে যে 6, 6 সংখ্যা ছোট না 9 এর চেয়ে, তাহলে বুঝবা যে লিটল বয় যখন ফেলানো হয়েছে হিরোশিমাতে তখন হচ্ছে ওর তারিখ ছিল 6। আর যেহেতু বলছে যে ফ্যাটম্যান যখন বলবে তখন দেখবে যে ফ্যাটম্যান, ফ্যাট মানে তো একটু মোটা মানুষ আর কি, এটা ভাববা। তো মোটা মানুষ সাধারণত এই বেশিটা হবে, 9টা হবে তখন। 9 তারিখে হচ্ছে যে ফ্যাটম্যানকে খাওয়ানো হয়, আর 6 তারিখে লিটল বয়। লিটল বয় যেহেতু ছোট এই জন্য এর তারিখ ছোট, আর ফ্যাটম্যান যেহেতু মোটা তো এই জন্য হচ্ছে এর সংখ্যাটা আর কি বেশি, 9। তো এই ছিল হচ্ছে যে বিশ্বযুদ্ধ নিয়ে কথাবার্তা, ছোটখাটো মানে করে করলাম আর কি। বেশি বলতে গেলে এই বিশ্বযুদ্ধ সম্পর্কিত আরো অনেক তথ্য আছে, যে কোন কোন দেশ মানে এই তোমার হচ্ছে যে কি বলে শক্তি কার কার বেশি ছিল, কার কম ছিল, মানে কারা হচ্ছে এই যুদ্ধগুলোর মূলে ছিল, কেন হয়েছিল, তো এই বিষয়গুলো জানতে হবে, হ্যাঁ। তো এগুলো জানতে হলে তোমাকে আসলে ওই যে তুমি জিকে বইটা পড়তেছো ওই বইয়ের মধ্যে পেয়ে যাবে এগুলো আসলে। তো এই জন্য আর কিছু বলতে চাচ্ছি না। আচ্ছা, এরপরে হচ্ছে যে সংবিধান, আমি এগুলো আগে ইরেজ করি একটু, আজকের ক্লাসটা একটু মেবি লেন্দি হবে, এই ইরেজ করতে গিয়ে একটু ঝামেলা হতেছে, ইরেজ করা তো প্যারা। এগুলো 1 ক্লিকে যদি এগুলো চলে যেত ভালো হইতো, 1 ক্লিকে যাইতেছে না তো, চেক করি। আচ্ছা শিট, পেন, ওকে। এবারে আসো বাংলাদেশ সংবিধান, যেটা সংবিধান সম্পর্কে তোমাকে হচ্ছে অল ডিটেলস সব জানতে হবে, ঠিক আছে। সংবিধান সম্পর্কে তোমাকে হচ্ছে সব জানতে হবে। তাও প্রথমত সংবিধান হচ্ছে যে বাংলাদেশের সংবিধানের তোমার কয়টা আছে, এই যে অনুচ্ছেদ, অনুচ্ছেদ, অনুচ্ছেদ প্লাস হচ্ছে তোমার ধারা, ঠিক আছে, অনুচ্ছেদ ধারা, এবং ওই কতবার হচ্ছে তোমার সংশোধন করা হয়েছে, সংশোধন, সংশোধন করা হয়েছে কতবার, আর হচ্ছে যে কি কি বিষয়গুলো সংশোধন করা হয়েছে এগুলো তোমার জানা থাকতে হবে, কারণ বিভিন্ন ভার্সিটিতে দিয়ে দেয় আসলে যে কখন কত সালে কোনটা সংশোধন করা হয়েছে, এই বিষয়গুলো তোমাকে অবশ্যই অবশ্যই জানতে হবে। সংবিধান প্লাস হচ্ছে যে সংসদ সম্পর্কে,
সংসদ, সংবিধান এবং সংসদ সম্পর্কে তোমাকে অবশ্যই অবশ্যই জানতে হবে, ঠিক আছে? তো তোমার সংবিধান সম্পর্কে হচ্ছে যে মানে একদম পুরোপুরি একটা ধারণা নিয়ে নিবা, যেন যে কোনো ভার্সিটিতে এক্সাম দেওয়ার সময় কাজে লাগে, শুধু জাহাঙ্গীরনগর না। এরপরে আসো উপজাতি সংক্রান্ত। এই উপজাতি সংক্রান্ত একটা কোশ্চেন তোমরা পাবা পাবা অবশ্যই অবশ্যই পাবা। সেটা হলো বাংলাদেশের যে উপজাতিগুলো আছে এগুলার বিভিন্ন হচ্ছে উৎসব, ঠিক আছে? বিভিন্ন উৎসব উৎসব এবং হচ্ছে কে কোথায় বাস করে আর কি, বাস করে মানে কোথায় বাস করে, কোন অঞ্চলে, বাংলাদেশের কোন অঞ্চলে, এই যে তোমার গারো, হাজং, তারপরে হচ্ছে চাকমা, এগুলা কে কোন অঞ্চলে বাস করে এগুলো তোমাকে জানতে হবে অবশ্যই অবশ্যই। তারপরে এদের হচ্ছে প্রধান খাবার, প্রধান খাবার, উৎসব তো আগে বলে দিছি, উৎসবটাই মূলত বেশি আসে যে এটা কার উৎসব, এরকম টাইপের প্রশ্ন। তারপরে এই বাংলাদেশের হচ্ছে যে সর্বোচ্চ মানে এই উপজাতির মধ্যে সবার হচ্ছে তোমার সবচেয়ে কম সংখ্যা কার, মানে কোন উপজাতির আর কি, কোন উপজাতির জাতির সংখ্যা কম, সংখ্যা কম, ঠিক আছে? এই এই জিনিসগুলো জানতে হবে, এবং কার বেশি কার কম, ঠিক আছে? এখন যদি বাংলাদেশেরটা গেল, এবার আসি এই তোমার বাইরের গুলা, দেশের বাইরের গুলা নিয়ে। যে তোমার হচ্ছে এই যে মাউরি, যেরকম বলি আর কি, মাউরি, মাউরি তো এই মাউরিটা হচ্ছে যে কোন দেশের অধিবাসী, মানে এই উপজাতি আর কি। তো তোমাকে এগুলো জানতে হবে, মানে এটা জানতে হলে অবশ্যই অবশ্যই তোমাকে উপজাতি সংক্রান্ত যে তথ্যগুলা জিকে বইতে দেওয়া আছে এগুলো তোমাকে ভালোভাবে পড়তে হবে। এটা কিন্তু নিউজিল্যান্ডের একটা ইয়ে আর কি, নিউজিল্যান্ড, নিউজিল্যান্ডের অধিবাসী আর কি মাউরি। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা বিষয় হচ্ছে খেলাধুলা। তোমরা এটা যতটা ইচ্ছা স্টার্ট দিয়ে নাও, খেলাধুলা থেকে একটা প্রশ্ন মাস দিয়ে পাবা, এটা আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে হয়তো দিবে, মানে আয়ার থেকে আর কি কোশ্চেন করলে ওটা দিবে হয়তো। খেলাধুলা খুব আগে ই করে নি, ইরেজ করে নি এগুলা। এগুলা ইরেজ করার পরে আমি খেলাধুলা নিয়ে কথা বলতেছি। খেলাধুলা সম্পর্কে তোমরা হচ্ছে অবশ্যই একটা কোশ্চেন পেয়ে যাবা, খেলাধুলা সম্পর্কে জানতে হবে। তোমরা যারা মেয়েরা আছো খেলাধুলা সম্পর্কে একটু কম অবগত, তোমরা হচ্ছে যে এই অ্যাডমিশন টাইমে একটু খেলাধুলা সম্পর্কে জেনে নিয়ে, বুঝছো? না জানলে কিন্তু পরীক্ষায় গিয়ে পারবো না, ছেলেরা পারবে কিন্তু। তো খেলাধুলা সম্পর্কে মূলত যে বিষয়গুলো হচ্ছে যে আসে এগুলো আর কি সাম্প্রতিক, মানে ধরো যে পাস্ট কিছু এই বছরে যে খেলাগুলা হয়ে গেল, মানে আন্তর্জাতিক যে খেলাগুলা, এইগুলা ধরো মানে কোন দেশে হয়েছিল, এটার ভেন্যু আর কি, ভেন্যু, ভেন্যুগুলা চাই। তারপরে হলো তোমার এই সালগুলা চাই, সাল, ভেন্যু, সাল। তারপরে তোমার হলো মানে এই যে বিভিন্ন খেলার হচ্ছে খেলার মধ্যে অনেক নাম আছে, যেগুলো ধরো কোনো একটা ইকুইপমেন্টের নাম, তো ওই নামগুলো আর কি জানতে হবে, ঠিক আছে? নাম, তারপর হচ্ছে পয়েন্ট গুলা কিভাবে ভাগ করে, তারপর তোমার ক্রিকেট পিচের দৈর্ঘ্য কত, এই টাইপের কোশ্চেন গুলা হয়, ঠিক আছে? অথবা বিভিন্ন খেলোয়াড়ের হচ্ছে সর্বোচ্চ রান, কে কত রান করলো একটা খেলায়, ওই রানগুলা হচ্ছে যে তোমার কে রানার্স আপ হয়েছে দল, তারপর হচ্ছে কে চ্যাম্পিয়ন হয়েছে, ওই হচ্ছে ম্যাচের জন্য ম্যাচ সেরা কে ছিল, তারপরে সর্বোচ্চ রান রান কে করছিল তার নাম চাই। তো এই বিষয়গুলো তোমাকে অবশ্যই অবশ্যই জানতে হবে খেলাধুলা থেকে। তারপরে হচ্ছে যে এই যে আগামী যে ফিফা বিশ্বকাপ, যেটা ফিফা বিশ্বকাপ কয়টা দেশে হইতেছে, কয়টা দেশ মিলে হবে, তারপরে হচ্ছে তোমার সর্বপ্রথম কোন দেশে ওই খেলাটা মানে হয়েছিল, চালু হয়েছিল, এই টাইপের প্রশ্নগুলা তোমরা এখানে পাবা। তারপরে বিভিন্ন পুরস্কার এটা থেকেও একটা প্রশ্ন পাইতে পারো, আবার নাও পাইতে পারো, তবে পাওয়ার সম্ভাবনাটাই বেশি। বিভিন্ন পুরস্কার থেকে এখানে তোমার হচ্ছে যে ম্যাক্সেস পুরস্কার, তারপরে হচ্ছে যে নোবেল পুরস্কার, যেরকম নোবেল, তো রিসেন্ট যেগুলা পাইছে আর কি, অথবা যে প্রত্যাখ্যান করেছে, নোবেল ধরো কাউকে দিছে, ও আবার প্রত্যাখ্যান করছে, প্রত্যাখ্যান, ঠিক আছে? তো এই টাইপের প্রশ্নগুলো আর কি এই পুরস্কারের মধ্যে পাবা। আর পুরস্কারের মধ্যে হচ্ছে আরেকটা জিনিস, সেটা হলো এই দিকে একটু লিখি এখানে, সেটা হচ্ছে যে তোমার এই যে রিসেন্ট চলচ্চিত্র হচ্ছে করে যে পুরস্কার পায় চলচ্চিত্র, ঠিক আছে?
এই পুরস্কারে চলচ্চিত্র। আচ্ছা, তো এখানে হচ্ছে অস্কার, অস্কার যে পুরস্কারটা দেওয়া হয় এটা কিন্তু চলচ্চিত্র পুরস্কার, ঠিক আছে, চলচ্চিত্র পুরস্কার। ওকে, তো চলচ্চিত্র পুরস্কার হচ্ছে অস্কার। আর তোমরা, আমি একটা জিনিস খেয়াল করছি, অনেক ছেলে মেয়ে হচ্ছে কথায় কথায় বলো, কেউ কিছু একটা করলে ওরে অস্কার দিতে চাও। অস্কার দেওয়া হয় চলচ্চিত্র পুরস্কারের জন্য ভাইয়া। অস্কার হচ্ছে যে এটা কোনো না, নোবেল পুরস্কারের মতো না যে 6টা বিষয়ের উপরে দেওয়া হলো আর হয়ে গেল। অস্কার হচ্ছে ওই একটা বিষয়ের উপরে দেওয়া হয়, চলচ্চিত্রের উপরে। সো ফার্দার তোমরা এরকম কথাবার্তা বলবা না যে তোকে একটা অস্কার দিব। অস্কার হচ্ছে চলচ্চিত্রের জন্য দেওয়া হয়, বুঝে গেছে? তো এই হচ্ছে পুরস্কার নিয়ে কথাবার্তা। এটা ইউএস করি, ইউএস করা খুবই ঝামেলা হইতেছে হাত দিয়ে আসলে। বিরক্ত লাগতেছে এভাবে ইউএস করা। যাই হোক, করতে হবে, এভাবে কিছু করার নেই। আচ্ছা, এইবার হচ্ছে যে চলচ্চিত্র নিয়ে কথা বলি। চলচ্চিত্র একটা টপিক, ঠিক আছে। তো চলচ্চিত্র টপিক হচ্ছে তোমার এরকম যে কোন চলচ্চিত্রটি, মানে কোন চলচ্চিত্রের পরিচালক আর কি, পরিচালক। এই বিভিন্ন তোমার হচ্ছে যে নাম করা কিছু চলচ্চিত্র আছে, সেটা বাংলাদেশের হোক বা দেশের বাইরের হোক, রিসেন্ট বের হোক, রিসেন্ট বের হইলেও ওইটার নাম করে আর কি, যদি সেটা ভালো কোনো চলচ্চিত্র হয়। তো এই ক্ষেত্রে তোমার চলচ্চিত্রের পরিচালকের নাম অবশ্যই অবশ্যই জানতে হবে। বাংলাদেশের কিছু কিছু হচ্ছে যে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র নির্মাণ করছিল, এগুলো সম্পর্কে অবশ্যই অবশ্যই জানতে হবে। চলচ্চিত্র থেকে মূলত এই টপিকে টাইপের প্রশ্নগুলো আসে, যে অথবা পরিচালক অথবা কোন চলচ্চিত্রটা অস্কার পাইছে তোমার হচ্ছে নির্মাণ করার জন্য। তারপরে হলো এটা সাল, সাল বেশি দেখা যায় না চলচ্চিত্র থেকে, তবে পরিচালক আর হচ্ছে যে কোন বিষয়ের উপরে ভিত্তি করে ওটা নির্মাণ করা হয়েছে, এগুলো টাইপের। তো এরপরে চলে আসা হচ্ছে সভ্যতা। এই সভ্যতা থেকে কোশ্চিন একটা পাবা। তো সভ্যতার মধ্যে মূলত ওই যে ইনকা সভ্যতা, ইনকা সভ্যতা, মানে এই টাইপের যত সব সভ্যতা আছে, এগুলা তোমরা হচ্ছে তোমার জিকে বইয়ে একটা টপিকের মধ্যে পেয়ে যাবা। তো এগুলা হচ্ছে যে একবার করে পড়ে নিবা। আর এগুলো কবে কবে আবিষ্কার হয়েছে, মানে সালগুলো আর কি, সাল। এই সভ্যতাগুলা, তারপরে তোমার ধরো সিন্ধু সভ্যতা যদি আসি, এটা ব্যাপক একটা প্রচলিত একটা আর কি, সিন্ধু সভ্যতা। তো এর সম্পর্কে হচ্ছে যে ডিটেলস জানতে হবে, সিন্ধু সভ্যতা সম্পর্কে, ইনকা সভ্যতা সম্পর্কে। তোমার এগুলো আসলে হচ্ছে যে মানুষের মুখে মুখে থাকে, তো এই বিষয়গুলো দিতে পারে, এগুলো বলা যাবে না। এই সিন্ধু সভ্যতা কবে মানে হয়েছে, ওটা আবিষ্কার হয়েছে, তো এইগুলো সম্পর্কে বিস্তারিত তোমাকে জানতে হবে, ঠিক আছে। আর এই জানতে হলে তো অবশ্যই তোমাকে জিকে এই টপিকগুলো ভালো করে পড়তে হবে। তো এখানে হচ্ছে মোট কয়টা টপিক গেল? একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা। আচ্ছা, অলরেডি 9টা টপিক চলে গেছে। এবার আসো, এই যে সীমান্তবর্তী জেলা, বাংলাদেশের সীমান্তবর্তী জেলা, বিভাগ এবং স্থান, এই মানে বিষয়গুলো থেকে কিছু প্রশ্ন দেখা গেছে, যে হচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা, বলছে যে উত্তরের সীমান্তবর্তী জেলা কোনটি, অথবা দক্ষিণের সীমান্তবর্তী জেলা, ঠিক আছে। তো এগুলো তোমাকে অবশ্যই অবশ্যই জানতে হবে, ঠিক আছে। তারপরে বিভাগ, বিভাগ খুব একটা আসতে দেখা যায় না, তবে জেলাটাই বেশি আসতে আমি দেখছি। এরপরে স্থান, বলবে যে বাংলাদেশের সবচেয়ে উত্তরের স্থান কোনটি, বাংলাদেশের পূর্বের স্থান কোনটি, মানে সর্বশেষ আর কি যে স্থানটা। তো এই স্থানগুলো সম্পর্কে তোমাকে জানতে হবে অবশ্যই অবশ্যই। এগুলো আসলে বেশি না, মানে। আর এগুলোতে আরেকটা জিনিস দেখতে হবে, যে হচ্ছে তোমার এগুলাতে, এই স্থানগুলোতে কি কি আছে। ধরো যে পঞ্চগড়, যে বাংলাদেশের সর্ব উত্তরের যে জেলাটা পঞ্চগড়, তো ওই পঞ্চগড়ে কিন্তু হচ্ছে তোমার মানে চা পাওয়া যায় আর কি, ঠিক আছে। তো এই বিষয়গুলো জানতে হবে। এছাড়া হচ্ছে যে পঞ্চগড়ে তোমার পাথর জাদুঘর আছে, পাথর জাদুঘর, ঠিক আছে, পাথর জাদুঘর আছে। আচ্ছা, যাই হোক, তো এই বিষয়গুলো মূলত জানতে হবে। তোমরা হয়তো বিরক্ত হয়ে যাচ্ছ, মানে ক্লাসটা লেন্দি হয়ে যাচ্ছে, যাই হোক আমার বিরক্ত লাগতেছে। এরপরে আসো দ্বীপ, নদী এবং হাওর অঞ্চল নিয়ে কিছু কথাবার্তা। তো এই টপিক থেকে অবশ্যই অবশ্যই একটা কোয়েশ্চেন পাবা, ঠিক আছে। নদী, তোমার ধরো যে নদী থেকে যদি প্রশ্ন হয়, নদী, তাহলে ধরো
এই টাইপের কোশ্চেন আসবে যে কোন কোন নদী মিলিত, কোন জায়গায় মিলিত হয়েছে আর কি, মিলিত, মিলিত হওয়ার স্থান অথবা উৎপত্তি, ঠিক আছে, উৎপত্তি, মিলিত হওয়ার স্থান, উৎপত্তি, এবং কোন জায়গায় এসে হচ্ছে যে আরেকটা দিকে বাঁক নিছে, এই যে এরকম ব্রহ্মপুত্র কোনটা শুকায় গেছিল। তো নদী সম্পর্কে তোমরা হচ্ছে যদি কোনো ক্লাস করে থাকো তাহলে অবশ্যই অবশ্যই নদী থেকে যে কয়েকটা প্রশ্ন আসবে পারবা। অথবা এই যে বাংলার দুঃখ কোন নদীকে বলা হয়, কুমিল্লার হচ্ছে যে দুঃখ কোন নদীকে বলা হয়, এই টাইপের কোশ্চেন গুলা মূলত নদী থেকে আসে। ওই দ্বীপও সেম, এগুলা কোন দ্বীপের কি নাম, কোন দ্বীপের নাম কি ছিল, এই টাইপের কোশ্চেন গুলো আর কি। ওই যে হারিয়া ভাঙ্গা, তারপরে তোমার দক্ষিণ তালপট্টি দ্বীপের যে নাম আছে যে পূর্বাশা দ্বীপ, তো এই টাইপের জিনিসগুলা এই নদী, হাওড় দ্বীপ এগুলো থেকে পাওয়া একটা করে। আচ্ছা, এবার বন্দরে আসি। বন্দর থেকেও কোশ্চেন আসে বারবার। বন্দর থেকে তুমি ধরো এরকম টাইপের কোশ্চেন আসবে যে কোন দেশে নদী বন্দর নাই, ঠিক আছে, নদী বন্দর নাই, এই টাইপের কোশ্চেন গুলা আসবে। তো তখন তুমি তো বুঝতে পারবা যে কোন দেশে আসলে নদী বন্দর নাই, ওখানে এমসিকিউ পড়ে দেখবা যে আসলে নিচের কোন কোন দেশগুলা দেখাইতেছে ওরা, আর এই দেশের মধ্যে কোনটাতে নদী বন্দর নাই, তো এটা পারবা। অথবা দিতে পারে যে হচ্ছে বিমানবন্দর আর কি, বিমান, যদি বন্দরের ক্ষেত্রে বিমানবন্দর আসে, তো এই ক্ষেত্রে হলো তোমার বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর কোনটি, এগুলো তো পারবা ইজিলি। তো এই জন্য হচ্ছে যে বন্দর সম্পর্কে যতগুলো তথ্য আছে এগুলো তোমাকে অবশ্যই অবশ্যই জানতে হবে, ঠিক আছে। এরপরে আসো এই যে সামরিক বাহিনীতে, ঠিক আছে, সামরিক বাহিনী। তো এই সামরিক বাহিনী সম্পর্কেও তোমাকে অনেক অনেক জানতে হবে, ঠিক আছে। কোন দেশের সামরিক বাহিনী মানে শক্তিশালী বেশি, বা ওদের হচ্ছে ক্ষমতা কিরকম, তো এই সামরিক বাহিনী সম্পর্কে তোমার হচ্ছে ডিটেলস জানতে হবে, ঠিক আছে, সামরিক বাহিনী সম্পর্কে। আচ্ছা, এরপরে আসো বিভিন্ন সংস্থা সম্পর্কে। হ্যাঁ, বিভিন্ন সংস্থা হচ্ছে, এই বিভিন্ন সংস্থার মধ্যে হচ্ছে অনেকগুলো টপিক আছে। সেটা হলো এক নাম্বার যদি ধরি আমি, এই যে আঞ্চলিক সংস্থা যেগুলো আছে না, ইউনেস্কো, তারপরে তোমার হলো যে হু, তো এইগুলো সম্পর্কে জানতে হবে অবশ্যই অবশ্যই। আর এগুলার হচ্ছে যে প্রধান কে, প্রধান, এগুলার প্রধান কোন ব্যক্তি, এই ব্যক্তিগুলোর নাম অবশ্যই অবশ্যই জানতে হবে, ঠিক আছে। তো এই ছিল বিভিন্ন সংস্থা আর কি। বিভিন্ন সংস্থার মধ্যে তোমার বিদেশি কিছু হচ্ছে যে সামরিক আছে না, এই যে ধরো ইন্ডিয়ার যেরকম ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু জানতে হবে, এদের সম্পর্কে একটু একটু ধারণা রাখতে হবে। আচ্ছা, চলচ্চিত্র মেবি এখানে দুইবার লেখা হয়ে গেছে, চলচ্চিত্র সম্পর্কে আলোচনা করছি যে এগুলা থেকে হচ্ছে চলচ্চিত্রের পরিচালকের নাম এবং কত সালে হয়েছে, কোন চলচ্চিত্র অস্কার পাইছে, এগুলো আর কি। তো জাতিসংঘ সম্পর্কে তোমাকে হচ্ছে বিস্তারিত জানতে হবে। জাতিসংঘ সম্পর্কে মানে আলাদাভাবে কিছু বলার নাই। জাতিসংঘের তোমার হচ্ছে যে দাপ্তরিক ভাষা কয়টা ভাষা, তারপরে হচ্ছে তোমার যে ভেটু প্রদানকারী যে কয়েকটা আছে কি দেশ, তো এগুলো আর কি, কে কে ভেটু, ঠিক আছে, মানে কার কার ক্ষমতা আছে এগুলো জানতে হবে। আর ভাষা কয়েকটা নাম অবশ্যই অবশ্যই জানতে হবে, যে কয়েকটা ভাষা আছে না, এই কয়েকটা ভাষা সম্পর্কে অবশ্যই অবশ্যই জানতে হবে। আর জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়েছে, জাতিসংঘের প্রধান কে, জাতিসংঘের হচ্ছে প্রধান অ্যান্টোনিও গুতেরেস, ওর নামও জানতে হবে আর কি। তো এই ছিল জাতিসংঘ সম্পর্কে মোটামুটি কথা। আর গুরুত্বপূর্ণ যেগুলো মিশন আছে, এই মিশনগুলো সম্পর্কে তোমাকে অবশ্যই অবশ্যই জানতে হবে, ঠিক আছে। আমি মানে এইগুলো সম্পর্কে অত বিস্তারিত বলতেছি না, কারণ হচ্ছে আমার মূল উদ্দেশ্য হচ্ছে তোমাকে টপিকগুলো আমি দেখাই দিব যে কোন কোন টপিকগুলো আসে। তো এই জন্য আসলে এই মিশনে আর মানে ঢুকছি না, দেখি এরপরে আর কি কি আছে। এরপরে হচ্ছে যে স্বীকৃতি দানকারী দেশ, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। তো তোমাকে মূলত স্বীকৃতি দানকারী দেশের মধ্যে আমি বাংলাদেশ দিয়ে বোঝাই যে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে আর কি এই স্বীকৃতি দিয়েছিল কোন দেশ, এই টাইপের কোশ্চেন আসতে পারে। তারপরে ধরো যে ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রধান দেশ কোনটি, ইসরায়েলকে কিন্তু স্বীকৃতি দানকারী প্রধান মুসলিম দেশ হচ্ছে যে মিশর, ঠিক আছে। ইসরায়েলকে হচ্ছে মিশর স্বীকৃতি দিয়েছিল, আমি কেন দিছে এটা জানি না আসলে, মিশর এটা কেন পারলো, আচ্ছা যাই হোক। তো এই আর কি, মানে স্বীকৃতি দিছে বিভিন্ন দেশকে, বিভিন্ন দেশ স্বীকৃতি দান করছে, তো এই জিনিসগুলো আসলে জানতে হবে। এরপরে আসো বিভিন্ন রাজনৈতিক দল, ঠিক আছে, বিভিন্ন রাজনৈতিক দল ও হচ্ছে এদের প্রতীক
প্রতীক সম্পর্কে তোমাকে অবশ্যই অবশ্যই জানতে হবে। তো বিভিন্ন রাজনৈতিক দল তোমার হচ্ছে বাংলাদেশ সম্পর্কে যদি আসি, তাহলে বাংলাদেশে তোমার হচ্ছে নিবন্ধিত আর কি, নিবন্ধিত নিবন্ধিত তোমার নিবন্ধিত দল কয়টা, ঠিক আছে? নিবন্ধিত দল কয়টা এটা সম্পর্কে একটা এমসিকিউ তৈরি করতে পারে। তারপরে ধরো যে বাইরের দেশে যদি যাই, তাহলে আমেরিকান ইয়েতে যাই, ওখানে দেখবা যে হচ্ছে ডেমোক্রেটিক যে পার্টিটা আছে, ওই পার্টির হচ্ছে যে প্রতীক কি, প্রতীকটা কি, প্রতীকটা কি, ঠিক আছে? তো এরকম টাইপের চাইবে, তো কোশ্চেন তোমার কাছে করে বসবে, তোমাকে এগুলো হচ্ছে সহজভাবে উত্তর দিতে হবে, পারবা এগুলো ইনশাল্লাহ। আর তারপরে আরেকটা জিনিস যেটা না বললেই নয়, মানে বারবার আসা একটা হচ্ছে কমন একটা টপিক, সেটা হচ্ছে দেশ ও বিদেশের যে ভাস্কর্যগুলো আছে, এই ভাস্কর্যগুলো তোমাকে অবশ্যই অবশ্যই মানে তোমার আওতায় নিয়ে আসতে হবে আর কি, মানে জানতে হবে যে কোথায় কোন ভাস্কর্য আছে, এগুলো অবশ্যই অবশ্যই জানতে হবে। দেশের মধ্যে যদি বলি, তাহলে আমি হচ্ছে তোমার কথা বলি আর কি, এই যে জয়দেবপুরে যে জাগ্রত চৌরঙ্গি আছে, জাগ্রত চৌরঙ্গি, ঠিক আছে? তোমার জয়দেবপুরের যে জাগ্রত চৌরঙ্গি, এটা হচ্ছে তোমার মুক্তিযুদ্ধের পরে নির্মাণ করা হয়েছে আর কি, প্রথম ভাস্কর্য। তো এটা থেকে প্রশ্ন আসতে পারে, তো এই জন্য তোমাকে জানতে হবে যে ভাস্কর্য। আর ভাস্কর্য সম্পর্কে আরেকটা জিনিস যদি বলতে চাই আমি, সেটা হচ্ছে যে আমাদের ভার্সিটিতেই তো আছে, জাহাঙ্গীরনগরেই তো ভাস্কর্য আছে, তো এইগুলো সম্পর্কেও তুমি জেনে যাবা অবশ্যই অবশ্যই, ঠিক আছে? আর যদি অন্য দেশের বলি, অন্য দেশের সম্পর্কে যদি বলি, তাহলে হচ্ছে তোমার স্ট্যাচু অফ লিবার্টি, স্ট্যাচু অফ লিবার্টি, লিবার্টি, ঠিক আছে? তো স্ট্যাচু অফ লিবার্টি সম্পর্কে জানতে হবে, কারণ হচ্ছে এটা তোমাকে জানতে হবে যে কোন দেশ কাকে দান করছে, মানে দান করছে বলতে উপহার দিছে আর কি। তো তারপরে হচ্ছে যে তোমার যে যে আইফেল টাওয়ার ফ্রান্সের, তো ওইটা আর কি, ওইটা সম্পর্কে জানতে হবে যে কোন দেশ কোন দেশকে দিছে, কেন দিছে, এগুলো সম্পর্কে জানতে হবে। তাহলে তুমি একটা মানে ভাস্কর্য থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসলে তুমি পারবা। এখানে তোমার হচ্ছে এই যে মতিঝিলের যে শাপলা চত্বর, এগুলো আসলে শাপলা চত্বরটা কোথায়, কোন জায়গায় অবস্থিত, এই বিষয়গুলো আসতে পারে। তো এই জন্য তোমাকে হচ্ছে ভাস্কর্য সম্পর্কে জানতে হবে আর কি। এরপরে চিত্রশিল্পী সম্পর্কে যদি আসি, এটা থেকে প্রশ্ন বারবার আসে, দেখা যায় চিত্রশিল্পী হচ্ছে তোমার এই যে মোনালিসা ধরো, তারপর হচ্ছে স্পেনের গৃহযুদ্ধ, এই গৃহযুদ্ধের উপরে কিন্তু ভিত্তি করে একটা চিত্রশিল্পী মানে চিত্র আঁকছিল, যার নাম বলছি না, তোমরা দেখে নিও আর কি। তো এই চিত্রশিল্পীগুলোর নাম, ঠিক আছে, নাম এবং এই যে হচ্ছে জন্মস্থান, মানে এরা কোথায় থাকে, এইগুলো সম্পর্কে জানতে হবে। আর কোন চিত্রটা কে আঁকাইছে, তো এই বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হবে। এরপরে আচ্ছা আমি এটা একটু ইরেজ করি, বেশি হিজিবিজি হয়ে গেছে, এগুলো একটু ইরেজ করে দিই। আচ্ছা যাই হোক, ওকে। সপ্তম আশ্চর্য, সপ্তম আশ্চর্য সম্পর্কে তোমরা কি জানো? অনেকে হয়তো জানো না। যাই হোক, সপ্তম আশ্চর্য হচ্ছে যে এই যে পুরনো কিছু আর কি, প্রাচীন কিছু মানে এমন এমন নিদর্শন যেগুলো মানুষ তৈরি করছে, এর মধ্যে 7টা হচ্ছে যে আশ্চর্যজনক মানে আছে। যেমন ধরো চীনের হচ্ছে গ্রেট ওয়াল, চীনের যে গ্রেট ওয়াল আছে, গ্রেট ওয়ালটা, তারপরে তোমার যে তাজমহল, ঠিক আছে, তাজমহল, এগুলো সম্পর্কে আসলে তোমাকে বিস্তারিত জানতে হবে, যে কবে এবং কেন দেওয়া হয়েছিল, বা কে দিয়েছিল, বা কে তৈরি করছিল, এই বিষয়গুলো এই সপ্তম আশ্চর্যের মধ্যে তোমরা পেয়ে যাবে। এগুলো আসলে এই জিকে বইয়ে পেয়ে যাবা, আমি এগুলো নিয়ে আর মানে টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না। এরপরে হচ্ছে যে বিভিন্ন পরিকল্পনা আছে, হ্যাঁ, এই পরিকল্পনা সম্পর্কে তোমাকে অবশ্যই অবশ্যই জানতে হবে। যদিও এটা তোমার হচ্ছে যে সব ভার্সিটিতে আসে না, কিন্তু জাহাঙ্গীরনগরে হয়তো পাবা। তোমার হচ্ছে পরিকল্পনার মধ্যে যে এই যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, যে এসডিজি যেটা আছে, সাস্টেইনেবল এসডিজি, ঠিক আছে, এই সূচক, এগুলার হচ্ছে যে মানে কেমন কি, এর সূচক কত, কিরকম, এই পরিকল্পনা সম্পর্কে তোমাকে অবশ্যই অবশ্যই জানতে হবে। এরপরে হচ্ছে দর্শনীয় স্থান, এগুলা তোমার মূলত দর্শনীয় স্থানটা হচ্ছে যে থেকে আসছে, এই বিষয়ভিত্তিক জিকে যেটাকে বলছে যে প্রত্নতত্ত্ব যেগুলো আর কি, এই দর্শনীয় স্থানটা ওইটা থেকে আসছে মূলত। যে ধরো যে বগুড়ার মহাস্থান, তারপরে হলো ওয়ারি বটেশ্বর, আচ্ছা, তো হচ্ছে যে তারপরে ধরো এই যে সোমপুর পাহাড়পুর যেটা আর কি, পাহাড়পুর বৌদ্ধ বিহার, তারপরে তোমার বাগেরহাটের 7 গম্বুজ মসজিদ। তো এইগুলোর আসলে মানে কে নির্মাণ করছিল, বা হচ্ছে কতটা গম্বুজ আছে এবং
কবে আবিষ্কার করে বা কে আবিষ্কার করে, এই টাইপের প্রশ্নগুলো আসলে প্রত্নতত্ত্ব থেকে ওরা হচ্ছে এই দর্শনীয় স্থানগুলা উঠায় নিয়ে এসে এগুলো থেকে কোশ্চেন করে। ঠিক আছে, দর্শনীয় স্থানগুলো সম্পর্কে অবশ্যই জানতে হবে। আর তোমার হচ্ছে যে এই ধরো বিদেশের কথা যদি বলি, ধরো ওই যে আর কি কানাডা, যে কানাডার হচ্ছে নায়াগ্রা, নায়াগ্রা কানাডার যে নায়াগ্রা আছে, ওই নায়াগ্রা সম্পর্কে তোমাকে জানতে হবে। মানে বিভিন্ন দর্শনীয় স্থানগুলো সম্পর্কে জানতে হবে, যেগুলো হচ্ছে তোমরা দেখো যে মানুষ মুখে মুখে বলতেছে একটা সম্পর্কে, জায়গা সম্পর্কে। তো এই জিনিসগুলো মূলত এর মধ্যে পাওয়া। এরপরে হচ্ছে লাস্টের যে একটা বিষয়, সেটা হলো তোমার মহাবিশ্ব। এই মহাবিশ্ব থেকে দেখা যায় যে হঠাৎ করে একটা কোশ্চেন করে ফেলছে। ঠিক আছে, একটা গ্রহের হচ্ছে ধরো বলছে যে সবচেয়ে ছোট গ্রহ কোনটা। ঠিক আছে, ছোট গ্রহ, তোমাকে এগুলো অবশ্যই অবশ্যই জানতে হবে। মহাবিশ্ব সম্পর্কে তুমি অন্তত গ্রহ সম্পর্কে জানবা। ঠিক আছে, গ্রহগুলা সম্পর্কে জানলেই তুমি মোটামুটি অ্যান্সার দিয়ে দিতে পারবা। বা কোন হচ্ছে গ্রহের কালার কিরকম, যে এই যে মঙ্গল গ্রহকে যেমন লাল গ্রহ বলা হয়, মঙ্গল গ্রহ, এই মঙ্গল গ্রহকে কিন্তু লাল গ্রহ বলা হয়, জানো? আচ্ছা, তো এই টাইপের কোশ্চেন গুলাই হচ্ছে এই মহাবিশ্ব থেকে পাবা। তারপরে ধরো যে সবচেয়ে ছোট গ্রহ, বড় গ্রহ তো বললাম, এই টাইপের কোশ্চেন আর কি মহাবিশ্ব থেকে মোটামুটি পাবা। এরপরে আরেকটা জিনিস দেখি পরে যাই। এরপরে হচ্ছে যে জাহাঙ্গীরনগরের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় হলো এই যে বংশ ও আমল। এটা ইতিহাস থেকে প্রশ্ন হবে, ইতিহাস। ঠিক আছে, তো তোমাকে এই বংশ ও আমল সম্পর্কে অবশ্যই অবশ্যই জানতে হবে। মানে এই যে মুঘল আমলের যে ইয়েগুলো আর কি, মুঘল, বুঝছো? তারপরে ধরো সুলতানি আমল, সুলতানি, এগুলো সম্পর্কে জানতে হবে। তারপরে হচ্ছে ওই যে বাংলার রাজধানী হচ্ছে ঢাকা, কয়বার রাজধানী হয়েছে, কে করছে এগুলা, কোন সময় কে করছে, তো এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই জানতে হবে। আর তার মধ্যে আর একটা বিষয় হলো যে এই যে আছে বাবর, তারপরে হচ্ছে ইব্রাহিম লোদির যে পানিপথে যুদ্ধ হয়েছিল, ইব্রাহিম লোদি। ঠিক আছে, এই এদের যুদ্ধ হচ্ছে যে মানে কোন জায়গায় হয়েছে, এবং হচ্ছে তোমার সালটা, এই সালটা অবশ্যই অবশ্যই জানতে হবে। এই তোমার হচ্ছে পানিপথের যুদ্ধ, তাই বলে যে এটা পানিপথের যুদ্ধ হয়েছে বিষয়টা কিন্তু এমন না। পানিপথ ওখানে হচ্ছে ভারতের একটা জায়গার নাম আর কি, ওটাকে পানিপথ বলা হয়। আমিও আগে ভাবতাম যে বাবর আর ইব্রাহিম লোদি হয়তো ওই যে পানিতে যুদ্ধ করছে, কিন্তু না, পানিতে যুদ্ধ করে নাই, ওটা হচ্ছে একটা জায়গার নাম। তো এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে, ছোটখাটো বিষয় পরীক্ষায় দেখা যায় যে ভুলে গেছি, এরকম হয়। তো এগুলো সম্পর্কে হচ্ছে এইটুকু জানলেই হবে। আর আরেকটা বিষয়, যে তুমি জাহাঙ্গীরনগরে এক্সাম দিবা, একটা বিষয় তোমাকে অবশ্যই অবশ্যই জানতে হবে যে সুলতানি আমলটা হচ্ছে প্রতিষ্ঠা কে করে, আর হচ্ছে যে এই সম্রাট জাহাঙ্গীর সম্পর্কে জানতে হবে। জাহাঙ্গীর, ঠিক আছে, এই জাহাঙ্গীর হচ্ছে যে কখন মানে সিংহাসনে আসছে, বা এরপরে যাওয়ার পরে কে আসছে, এই আর কি। মানে কত সাল থেকে কত সাল পর্যন্ত ছিল, এই সময়টাতে যা যা ঘটছে সব তোমাকে জানতে হবে জাহাঙ্গীর সম্পর্কে, যেহেতু তুমি জাহাঙ্গীরনগর এক্সাম দিবা, এটা আসতেই পারে বলার জন্য। এরপরে আসো গণ অভ্যুত্থান ও হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন আন্দোলন। ঠিক আছে, গণ অভ্যুত্থান তো মাস্ট বি, আমার মনে হচ্ছে এবার গণ অভ্যুত্থান থেকে একটা প্রশ্ন পাবা, কত সালে হয়েছিল বা কেন হয়েছিল, আসলে এই বিষয়গুলা জানা খুবই জরুরি। তারপরে হচ্ছে যে ভারতবর্ষের বিভিন্ন আন্দোলন আছে। ঠিক আছে, তো এই আন্দোলন এবং সম্মেলন আছে বাংলাদেশে কিছু, যেরকম কাকমারি সম্মেলন, ওই ঐতিহাসিক কাকমারি সম্মেলন থেকে, কাকমারি, ঠিক আছে, ওই কাকমারি সম্মেলন থেকে কিন্তু বারবার প্রশ্ন আসে দেখা যায়। যদিও আমার শিফটে পড়ে নাই, কিন্তু অন্য শিফটে পড়ছিল কিন্তু জানি না, হয়তো পড়ছিল কাকমারি সম্মেলন থেকে। তো কাকমারি সম্মেলন তোমাকে অবশ্যই অবশ্যই পড়ে হলার দিকে যেতে হবে। ঠিক আছে, আর ভারতবর্ষের বিভিন্ন আন্দোলন সম্পর্কে তো জানোই, তোমার হচ্ছে যে তেভাগ আন্দোলন, এই আন্দোলন, সেই আন্দোলন। তো ওই আন্দোলনগুলো আর কি তোমরা একটা ওই হচ্ছে যে জিকের যে বইটা, ওইটার মধ্যে তোমরা একটা টপিকের মধ্যে পাবা, তো ওইটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নেই। এরপরে হচ্ছে যে ব্রিটিশ সম্পর্কে তোমাকে জানতে হবে, ব্রিটিশ, কারণ তুমি ওই আন্দোলনগুলা পড়তে গেলে দেখবা যে বেশিরভাগ ব্রিটিশ বিরোধী আন্দোলনই চলে আসছে। হ্যাঁ, তো এই ব্রিটিশ সম্পর্কে কিছু জানতে হবে, যে এদের মধ্যে কে আসলে ভারতবর্ষে আসছে, কে এসে বাণিজ্য শুরু করছে, এই টপিকগুলা তোমাকে অবশ্যই অবশ্যই জানতে হবে। ঠিক আছে, তো তারপরে আমি হচ্ছে এখানে আরেকটা টপিক মিস করছি, এটা আমি লিখতে ভুলে গেছি হয়তো। তো এখানে হচ্ছে যে লাস্ট টপিক আর কি, লাস্ট টপিক, এটা দেখো তোমরা, এটা হলো তোমার বিপ্লব সম্পর্কে আর কি, বিপ্লব।
ঠিক আছে, বিপ্লব। এখানে তোমার হচ্ছে যে ফরাসি বিপ্লব হতে পারে, সেটা ফরাসি বিপ্লব, ঠিক আছে। তো এটা হতে পারে ফরাসি বিপ্লব বা রুশ বিপ্লব, রুশ বিপ্লব, ঠিক আছে। তো এই বিপ্লব সম্পর্কে যতগুলো তথ্য আছে, তোমরা বিপ্লব সম্পর্কে এই তথ্যগুলো হচ্ছে যে তোমাদের দিকে বই থেকে ভালোভাবে পড়ে নিবা, তাহলে দেখবা যে মোটামুটি হচ্ছে তোমার সবগুলো টপিক কভার হয়ে গেছে, ঠিক আছে। আর জাহাঙ্গীরনগরের মূলত এই টপিকগুলো থেকে বেশি আসে। আর আমি তো প্রথমেই দেখাই দিছি, চলো প্রথম থেকে আবার ঘুরে আসি। প্রথম এই যে এখানে প্রথমে তো দেখাই দিছি যে তোমার হচ্ছে জার্নালিজম মিডিয়া স্টাডিজ থেকে কি কি প্রশ্ন আসতে পারে এবং কেন আসবে এটা বলে দিছি। কারণ হচ্ছে যে এটা একটা সাবজেক্ট জাহাঙ্গীরনগরে, তুমি যে ইউনিটে পরীক্ষা দিবা ওই ইউনিটের সাবজেক্ট ওয়াইজ জিকে আর কি দিয়ে দেয়। তো এই হলো কথা। জার্নালিজম থেকে পড়বা, ইতিহাস থেকে পড়বা, দর্শন থেকে, প্রত্নতত্ত্ব থেকে এবং হচ্ছে যে লাস্ট আন্তর্জাতিক সম্পর্ক থেকে পড়বা। আন্তর্জাতিক সম্পর্ক এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আছে, আমি দু একটা হয়তো ভিতরে মিস করেছি। এর মধ্যে ধরো যে এই যে সুয়েজ খাল, সুয়েজ খাল, ঠিক আছে। এই সুয়েজ খাল সম্পর্কেও কিন্তু তোমাকে অবশ্যই জানতে হবে। এটা হচ্ছে যে কত সালে মানে খনন করা হয়েছিল এবং এর আয়তন কত বা দৈর্ঘ্য কত এবং কোন কোন হচ্ছে তোমার ইকে সমুদ্রকে করছে মানে মিলিত করছে আর কি, সরি নদীকে। তো এগুলা তোমাকে অবশ্যই জানতে হবে। এইগুলা পাবা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক আইআর এর মধ্যে। তোমাদের আইআর করতেছ, তাদেরকে বলতেছি যে পরীক্ষার হলে আসলে আন্তর্জাতিক সম্পর্কগুলো ভালোভাবে না পড়ে যেও না। তো সুয়েজ খাল সম্পর্কে যখন হয়ে যাবে তখন দেখবা হচ্ছে এই যে স্যাটেলাইট বা তোমার হচ্ছে বিভিন্ন রকেট উৎক্ষেপণ, তারপরে হলো তোমার চাঁদে যাওয়ার জন্য কে কখন চাঁদে যাইতেছে, কে কখন সফল হচ্ছে, তো এই বিষয়গুলো তোমাকে অবশ্যই পড়ে তারপরে হলো দেখে যেতে হবে, ঠিক আছে। এই ছিল হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে কথাবার্তা। আর প্রত্নতত্ত্ব থেকে এখানে এটা থেকে লিঙ্ক করে মূলত তোমার হচ্ছে আইকিউ রিলেটেড কোশ্চেন করতে পারে, ঠিক আছে। আর ম্যাথ টাইপ যদি দেয়, ম্যাথ টাইপ দিলে যদি তুমি পারলা, না পারলে ছেড়ে দিয়ে চলে যায়, ঠিক আছে। ওইটা নিয়ে আসলে মাইনাস খাওয়ার দরকার নেই। তো আর দর্শন থেকে মূলত এই একটা কাজ করছিল, সেটা হলো যে প্যাসেজ দিয়ে রাখছে সাধারণ জ্ঞানে। আমি অবাক হয়ে গেছি যে মানে সাধারণ জ্ঞানে প্যাসেজ কেমনে কি। তো যেহেতু প্যাসেজ দিয়ে রাখছে, করার কিছু নাই। ওটা হচ্ছে তোমার ইসমুখ দিছিল, কি যেন বলে, আমার এই মুহূর্তে মনে করতেছে না। তো এইরকম আর কি প্যাসেজ ওয়াইজও দিতে পারে। তোমার হলো একটা ধরো দার্শনিকের সম্পর্কে কিছু লিখছে হালকা পাতলা, হয়তো বা তার জীবন বৃত্তান্ত সম্পর্কে হালকা একটু লিখছে, লিখে ওটা থেকে হয়তো দেখো ইংলিশের মতো একটা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর দিয়ে কোশ্চেন করছে এবং বলেছে যে এই 3টা প্রশ্নের উত্তর এই তোমার হলো পড়ে দাও, প্যাসেজ পড়ে দাও। তো তোমাকে হচ্ছে যে তখন ওই প্যাসেজটা পড়তে হবে এবং তুমি যদি জেনে থাকো ওই দার্শনিক সম্পর্কে তাহলে তো অবশ্যই অ্যান্সার দিতে পারবা, সমস্যা নেই। তো এই ছিল মূলত কথাবার্তা। এখানে টপিক মোট হচ্ছে যে তোমাকে 5টা করতে হবে। 5টা টপিক তুমি যদি ভালো করে পড়ে পরীক্ষা হলের দিকে যাও, ইনশাল্লাহ তুমি জাহাঙ্গীরনগরের যে জিকে পার্টটা আছে 50 মার্কের, ওই 50 মার্কে তুমি হচ্ছে মিনিমাম 45+ পাবা, ঠিক আছে। আর 45+ যদি তুমি পাও তাহলে তো হয়ে গেল। বাংলা ইংলিশ থেকে তো যদি অর্ধেক করে পাও তাহলে হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই জন্য তোমাকে টার্গেট রাখতে হবে যে আমি যেহেতু সি ইউনিটে পরীক্ষা দিচ্ছি আর সি ইউনিটে সাধারণত জিকে পার্টটাই বেশি, তো আমাকে জিকে পার্টটাই মূলত ভালো করে পড়তে হবে এবং 45টার উপরে অ্যান্সার করার চেষ্টা করতে হবে, ঠিক আছে। তো এই ছিল আজকের ক্লাস। তোমরা যা দরকার তারা ক্লাসটা পুরোপুরি দেখে নিও, ঠিক আছে। ভালো থাকো, আল্লাহ হাফিজ।